सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। श्रीचरणे भक्तिपूर्ण प्रणाम जानिए सुधी दर्शक मंडली के तेतुलियाडांगा निउ तरुण यात्रा यूनिट और ग्राम्य 16 आनार पक्ष थेके प्रति शुभेच्छा और भालोबासा जानिए शुरू करछि आजकेर यात्रापाला शेष रातेर सानाय। रचना मंजिल बनर्जी, निर्देशना संजय कुमार, सम्पादना अपरेश पाल, सभापति साधन पाल, दल मैनेजर धर्मदास पाल, सह मैनेजर विजय देव शर्मा, कोषाध्यक्ष नाथुराम शीट 1 नम्बर, दल परिचालना प्रफुल्ल पाल और नाथुराम शीट 3 नम्बर, कार्याध्यक्ष স্বপন বাঙাল, হিরু পাল, গুণময় বাড়ি, দুলাল পাল। আলো ধ্বনি ও সাজসজ্জা জয়গুরু নাট্য মন্দির পখন্ডা বাংলা। সুর রাজু মুখার্জি, সহযোগিতায় তেতুলিয়াডাঙ্গা গ্রামবাসী মিলে শুরু করতে চলেছি মঞ্জিল ব্যানার্জি রচিত সঞ্জয় কুমার নির্দেশিত তেতুলিয়াডাঙ্গা নিউ যাত্রা ইউনিট পরিবেশিত রহস্যময় সামাজিক যাত্রাপালা জীবন নদীর ঘূর্ণিপাকে কুল কিনারা নাই ব্যথার সুরে সুখের বাসরে উঠল বেজে শেষ রাতের সানাই।
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আজই ধরেছি স্যার। হ্যাঁ স্যার, কার্ড নিয়ে যাচ্ছিল, ছেড়ে দিতে হবে। কিন্তু স্যার, ওকে স্যার, ওকে স্যার, এটা কোন দেশ? আমি আজই রেজিগনেশন সাবমিট করবো। সামান্য কনস্টেবল থেকে এতগুলো বছর পার করে আজ আমি মানিক টাকা থানার ওসি, অথচ এতগুলো বছর আমি বুঝতেই পারলাম না আমি একজন সরকারি অফিসার নাকি বেসরকারি কৃতদাস। ইয়েস, কাম ইন। শুনলাম আপনি আমাকে ডেকেছেন। ইয়েস মিস্টার মুখার্জি, আমি আজ এক্ষুনি এই চাকরির পদ থেকে ইস্তফা দিতে চাই। কি বলছেন স্যার? ঠিকই বলছি। এতগুলো বছর পুলিশের চাকরি করে আমি কিছুই পেলাম না, না পেলাম সাংসারিক সুখ, না পেলাম শান্তি। এই চাকরি আমার ভালো লাগছে না মিস্টার মুখার্জি। বলছেন স্যার আজকাল তো সরকারি চাকরি কি ঠিক হবে? মিস্টার মুখার্জি, এই ন্যায়ের পোশাকটা পরে অন্যায়ের সাথে বন্ধুত্ব করাটাকে ঠিক হবে? স্যার একবার প্রথমে চিন্তা দেখুন মিস্টার মুখার্জি, যেদিন আমরা দেশ ও দশকে বাঁচানোর জন্য ন্যায় নীতি আদর্শের শপথ নিয়েছিলাম, কিন্তু শপথে হাঁটলেও আমরা পুতুল নাচের পুতুলের মতো অন্য পথে হাঁটছি। কিন্তু স্যার এভাবে সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? আমি বলছি স্যার, আপনি যদি আপনার সমস্যাটা আমাকে বলতেন তাহলে আমি সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করতাম। সমস্যা? কটা সমস্যার সমাধান আপনি করবেন মশাই? জানেন মিস্টার মুখার্জি, প্রথম ওসি হয়ে সরকার আমাকে পোস্টিং করলো কলকাতার তিলজোনা থানাতে। ও এলাকার কিছু কুখ্যাত সমাজ বিরোধী ব্যবসায়ীদের কিডন্যাপ করে ব্ল্যাকমেল করতো। আমি যাই তাদের ধরার জন্য ফান পারলাম, অমনি আমায় ট্রান্সফার করে দিল মেদিনীপুরে। সেখানে বাতাসে বারুদের গন্ধ, রাজনৈতিক দাঙ্গা, আজ বন্ধ সকাল রেল রোকো অভিযান। ক্রিমিনালদের অ্যারেস্ট করলেই ওই পার্টির নেতারা তাদের জাত পার্টি বের করে বলে ও আমার লোক, ওকে ছেড়ে দিন। কিন্তু স্যার এখান থেকে এরকম কোনো প্রবলেম হয়নি। তবে আমি বেশ ভালো করে বুঝতে পারছি হবে। আমি মানিকটাকা থানায় বদলে এসেছি মাত্র 7 দিন, কিন্তু এই 7 দিনে আমি শুনতে পেয়েছি উত্তরের পাহাড়িয়া জঙ্গল থেকে রোজ চোরাপথে কাঠ পাচার হয়, দিনেও মেয়েদের জোর করে ধর্ষণ করা হয়, চায়ের বাগান থেকে রোজ প্রতিদিন চা চুরি হয়। কিন্তু কে বা কারা এগুলো করছে তা আমরা কেউই জানি না। একটু ভুল করতে প্রমাণ থাকলেও এই সমস্ত ক্রিমিনালদের ধরা যাবে না। কারণ এই সমস্ত ক্রিমিনালরা আপনার আমার চেয়ে ওই উচ্চ তলায় বসে থাকা নেতা অফিসারদের কিনে রেখেছে। মিস্টার মুখার্জি, তাই বলছিলাম যে অহেতুক এসব চিন্তা না করে যেমন চলছে তেমনি চলতে দিন। মিস্টার মুখার্জি, একটা কথা ভুলে যাবেন না স্যার, আধুনিক শিক্ষা সভ্যতার নামাবলী গাইড ইন্টারনেটের এই পৃথিবীতে আমরা মানে প্রত্যেকটা মানুষ আজ প্রতিবন্ধী বা আনফিট। আনফিট নয় মিস্টার মুখার্জি, আনফিট নয়, হবে মিসফিট। অর্থাৎ যার যেটা হওয়ার ছিল সেটা না হয়েছে অন্য কিছু। আমার কথা ছিল ডাক্তার, ওরা ছুরি কাঁচি নিয়ে অপারেশন করবে, ওরাই হয়েছে ডাকাত। ওরা কাঁচি নিয়ে অপারেশনই করছে, কেবলমাত্র ধরনটা আলাদা। আমার কথা ছিল অভিনেতা, তারা মঞ্চে দাঁড়িয়ে মিথ্যে মিথ্যে সংলাপ বলবে। আজ ওরাই হয়েছে নেতা, ওরা মিথ্যে মিথ্যে সংলাপই বলছে, কেবলমাত্র ধরনটা আলাদা। আমার কথা ছিল ভিখারি, তারা হাত পেতে ভিক্ষা চাইবে। আমরা হয়ে গেলাম পুলিশ, আমরা হাত পেতে ভিক্ষাই চাইছি, যার নাম খুন, শুধুমাত্র ধরনটা আলাদা। কিন্তু মিস্টার মুখার্জি, আর এত কিছু পরেও আমাদের চিৎকার করে বলতে হবে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বলতে পারেন মিস্টার মুখার্জি, সারে জাহাঁ সে আচ্ছা কথাটা তাই বলতে পারবেন? বিদেশি স্বৈরাচারী শক্তিকে ধ্বংস করে আমাদের গোলামি মিলিয়ে বলতে হবে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। हम बुलबुल हैं, इनकी गुलिस्तां हमारा। নবাব চৌকিদার, আপনি তাহলে ক্রিমিনাল ধরতে চোরাপথে পুলিশকে সাহায্য করেন? শুধু তাই নয় স্যার, এই নবাবদার জন্য মানিকডাঙ্গায় ছোট ছোট চুরি চিন্তায় সব বন্ধ হয়ে গেছে। শুধু চুরি চিন্তায় বন্ধ করলে চলবে না মিস্টার মুখার্জি, বন্ধ করতে হবে সমস্ত চোরাপথ। এই ভারতবর্ষের শরীর থেকে মুছে ফেলতে হবে করাপশন। কিন্তু আমরা এই পুলিশের পোশাকটা পরেও এগুলো করতে পারছি না। কেমন করে করবেন স্যার? পশ্চিম বাংলার গ্রামগঞ্জের থানাগুলোতে ঘুরলেই বুঝতে পারবেন থানায় ফোন আছে, লাইন নেই, থানায় জিপ আছে কিন্তু পেট্রোল নেই, তাই চলে না। অফিসারদের কোমরে গোজায় একটা করে পিস্তল আছে কিন্তু চালাবার হুকুম দেয়নি সরকার। আসলে প্রশাসনের ভবিষ্যৎ অন্ধকার। টর্চ জ্বেলে যে একটু আলো করবেন তারও উপায় নেই, কারণ ব্যাটারি নেই, টর্চও জ্বলবে না। ভারতবর্ষের আইন অন্ধ, প্রশাসন মুখ ছড়ে পড়েছে, হাসপাতালের
বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিক্ষা, স্বাস্থ্য, মানবতা। জীবন যুদ্ধে পরাজিত হয়ে সংসার কারাগারে বন্দী পরাজিত চাকরিজীবী মানুষ আজ চারিদিকে বিচার, খুন, ধর্ষণ, জানি জানি জানি, তবে তো মনুষ্যত্বটাকে বিসর্জন দিতে পারি না। মান আর হুঁশ সম্মিলিত আমি একজন মানুষ হয়ে, আইনের রক্ষক হয়ে কিছুতেই নিজেকে এই পদ থেকে সরিয়ে রাখতে পারবো না। নো নো, ইটস কোয়াইট ইম্পসিবল। এই বাস্তব বড় কঠিন, আর এই বাস্তবকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। উনি ঠিক কথাই বলেছেন স্যার। চাকরি ছেড়ে চলে যাওয়া মানেই তো হেরে যাও। এমনিতে প্রশাসন দপ্তর শ্বাসকষ্টে ভুগছে, তার উপর আপনি ইস্তফা দিয়ে আর অক্সিজেনের অভাব ঘটাবেন না। আপনি ঠিক কথা বলেছেন নবাবদা। স্যার, আপনি আপনার সিদ্ধান্তটা পাল্টে ফেলুন। সিদ্ধান্ত পাল্টে ফেলা মানে তো বধির হয়ে থাকা, শুধুমাত্র প্রমাণের অভাবে। এই প্রমাণের অভাবে মানিক টাকার সন্ত্রাসকে আমি কিছুতেই বন্ধ করতে পারবো না। কে বা কারা এই সন্ত্রাস ঘটাচ্ছে তা আমি আপনাকে বলবো। আপনি? হ্যাঁ আমি। এই নিন। কি এটা? একটা ডায়েরি। ডায়েরি? ইচ্ছা ছিল লেখক হবার, হয়ে গেলাম চৌকিদার, কিন্তু লেখার অভ্যাসটা তো ছাড়তে পারিনি। অসত্যের সুখমকে দাঁড়ানোর জন্য সত্যের কালি দিয়ে লেখা কিছু প্রমাণ আমি ওই ডায়েরিতে লিপিবদ্ধ করে রেখেছি। এই মানিক ডাঙ্গার অনেক ইতিহাস আপনি ওই ডায়েরি পড়লে জানতে পারবেন। তবে আমার অনুরোধ, ডায়েরি পড়েই কোনো স্টেপ নেবেন না, আমার অপেক্ষা করুন। বেশ, আমি আপনার কথা অনুযায়ী অপেক্ষা করব। ঠিক যেমনি আমার ছোট্ট ভাগনা বিট্টু এতগুলো বছর তার বাপ মায়ের জন্য অপেক্ষা করে আছেন, বলাতে পারেনি সাহেব আর কতদিন সে ফুলের মতো বাচ্চাটাকে অপেক্ষা করতে হবে। বিলাস, গঞ্জে খবর পেল আমাদের লতন অফিসার এসেছে, তাই তো চলে এলো। কিন্তু আপনার অভিযোগ তো কিছু আমার মগজে ঢুকলো না। কে আপনি, আর কিসের জন্য আপনার ভাগনা সে ফুলের মতো শিশুটা অপেক্ষা করে আছে? আমি বলছি অফিসার, ওর নাম বিলাস, বিলাস মুর্মু, আমাদের এমএলএ লালমোহন গাঙ্গুলির কাজের লোক। ও সেই ছোট্ট বিট্টুর মামা। এই বিট্টু ছাড়া আমার আর কেউ নাই গো বটে। আমার একমাত্র বোন, গোলাপের একমাত্র ছেলে বটে। ছোটবেলাতে বাপ মা মরে যাওয়ার পর থেকে ওকে কোলে পিঠে করে বড় করলো, প্রেম করে মুখ পাড়ার গোবিন্দকে বিয়ে করলো। 1 বছরের মাথায় বিট্টু হলো। গোবিন্দ গোলাপ আর বিট্টুকে নিয়ে আমি খুব ভালোই ছিলাম, কিন্তু কিন্তু সেই রাতের অন্ধকারে পুলিশ গিয়া বিট্টুর বাবা মাকে ধরে নিয়ে গেল। কিন্তু কেন? আপনার বোন আর গোবিন্দ বাবু কি অপরাধ করেছিল? সেই রাতে তো আপনিও ছিলেন সাহেবকে সব কথা খুলে বলেন বটে। বলবো, সময় হলে বলবো। ঠিক আছে ঠিক আছে, আমি জানি না আপনার বোন আর গোবিন্দবাবু কোথায় কেমন আছে, তবু আমি আপনাকে কথা দিচ্ছি ওরা যেখানেই থাকুক না কেন ওদেরকে আমি আপনার কাছে ফিরিয়ে দেবই। গড় হই সাহেব, গড় হই। আজকালকার পুলিশ কোথা দিয়ে কোথা রাখতে পারে নাই, তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভাগনাকে আর কাঁদাবেন না সাহেব, আমার ভাগনাকে আর কাঁদাবেন না সাহেব। এই দিন 10 টাকা। হ্যাঁ, আমি রোজ স্কুলে টিফিন খেতে যে টাকা টিফিন না খেয়ে জমিয়ে রাখা সেই 10 টাকা আমার ভাগনা আপনাকে দেওয়ার জন্য। কিন্তু ছেলেটা টিফিন না খেয়ে আমাকে দেওয়ার জন্য টাকা পাঠিয়েছে কেন? ও জানে ঘুষের টাকা না পুলিশ কোনো কাজ করবে। আপনার ভাগনা আমাকে ভুল বুঝলেও আপনি আমাকে ভুল বুঝবেন না। এই টাকাটা আপনি ফেরত নিয়ে যান। না স্যার, টাকাটা আপনি ফেরত দেবেন না।
মেজো বাবু ঠিক কোথায় বলেছেন সাহেব, টেকাটা আপনি রেখে দিন, আর ওই টেকার বিনিময়ে আমি তার জন্য আপনার কাছ থেকে একটু এই ফুলের গাছ থেকে ফুলের গাছ থেকে মুখার্জি, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। সেই ছোট্ট ছেলেটা টিফিন না খেয়ে আমাকে টাকা দেবে আর আমি হাত পেতে নেব? তার কারণ সে বিট্টু আর বেশি দিন বাঁচবে না। নবাব বাবু, কি বলছেন আপনি? ঠিকই বলছি, ব্লাড ক্যান্সার কাউকে বেশি দিন বাঁচিয়ে রাখে না স্যার। আর এই পৃথিবীতে থাকার পাসপোর্টটা ওই সর্বশক্তিমান ঈশ্বর বেশি দিনের জন্য রিনিউ করেননি স্যার। হ্যাঁ স্যার, ছোট্ট বিট্টুর ধারণা টাকা না দিলে পুলিশ কোনো কাজ করে না, তাই সে টাকা দিয়ে তার মা বাবাকে ফিরে পাবার আশা এই থানা থেকে কিনে নিয়ে যেতে চায়। ওই আশা নিয়ে যায় বলেই তো ছেলেটা বেঁচে আছে। যেদিন ওই টাকা আপনি নেবেন না সেই দিন ও আশা হবে, আর বলা যায় না সেই দিনই হয়তো। বাবু আমি চলি, মাটিডাঙ্গাকে পাহারা দিতে হবে, জাগাতে হবে, নিরক্ষর মানুষগুলোকে সাক্ষর করাতে হবে, জাগাতে হবে, ঘুমিয়ে থাকা বিটু বাংলার মানুষকে জাগাতে হবে। জাগো বাংলার মানুষ, আপনার চরিত্র আমার কাছে ভারী আশ্চর্য লাগছে মিস্টার মুখার্জি। কিন্তু বলুন মিস্টার মুখার্জি, ওরা এখন কোথায়? কেন সেদিন আপনার বিট্টুর মা বাবাকে গ্রেপ্তার করেছিলেন? কি অন্যায় করেছিল তারা? কত দিনের সাজা হয়েছে? সব প্রশ্নের উত্তর আমার আজ এক্ষুনি চাই মিস্টার মুখার্জি। হ্যাঁ, বিট্টুর মা গোলাপ আর গোবিন্দ বাবু মানে কি হলো আপনার? কেন বলুন? গোবিন্দ বাবু কি বলছেন কি মিস্টার মুখার্জি? কিন্তু আমি যে বিট্টু হয়ে বেলাসকে কথা দিলাম, কথাগুলো আপনি আমাকে আগে বলেননি কেন? ও গড, আমি এখন কি করব? ওই একটা যন্ত্রণা ওকে কুরে কুরে খাচ্ছে। ছাড়বো না, ছাড়বো না, আমি তোমাকে কিছুটাই ছাড়বো না। দিয়ে যত উপর তোলাতেই তুমি বসে থাকো না কেন, আইনের পোশাক পরা যতগুলো অফিসার তুমি কেন না কেন, সেই ছোট্ট বিট্টুর চোখের জলে আমি তোমাকে ডুবিয়ে মারবো। এই পোশাকের দিদি আমি তোমাকে বললাম, তোমার কপাল থেকে এই মালিকটাকে আমি মুক্ত করবো। ইয়েস, ইটস মাই প্রমিস। চাই বললেই তো পাওয়া যায় না রে বাবা। ও সকাল থেকে উঠে সেই যে চরকি নাচন নাচতে শুরু করেছি তো নেচেই যাচ্ছি। এটা চাই সেটা চাই, বলি হাড় মাস সব কালি হয়ে গেল গো। চাপা, বলি ও চাপা, কোথায় গেলি রে? মানে কি হলো কি? সকাল থেকে চাপা চাপা করে যাচ্ছ, সাত সকালে চেঁচিয়ে বাড়ি একবারে মাথায় করছো। ডাকছি কি আর সাদে? ওই তখন থেকে যে ডাকছি সারা দিচ্ছিস না কেন? আমি তোমার কেনা গোলাম নই যদু কাকা যে ডাকলেই আসতে হবে। বলি আমার হাতে এখন কত কাজ জানো? কর্তাবাবু স্টেটে যাবে তার জন্য রান্না করা, বৌদি মনে পুজোয় বসবে তার জন্য পুজো জোগাড় করা, আর ওই পলাশদার অর্ডার কথায় কথায় চেঁচিয়ে ওটা চাপা এটা আন, চাপা ওটা আন, চাপার জন্য দুর্গা ঠাকুরের মতো 10 কাটা হাত। আচ্ছা তুমি বলো যদু কাকা, এত বড় সংসার একা সামলানো যায়? তুই ঠিক বলেছিস চাপা, সংসার তো নয় যেন একটা রাজবাড়ি। তবে বুঝলি চাপা, বড় বাবু বেঁচে থাকাকালীন এই সংসার আরো বড় ছিল। ইবিলা উবিলা মিলিয়ে কমসে কম 500 পাত করতো। এ গায়ে কেউ না খেয়ে থাকতো না। বড় বাবুর মন ছিল আকাশের মতো নির্মল উদার, দান ধ্যান করতো খুব। আচ্ছা যদু কাকা, লোকমুখে শুনেছি ওই কর্তাবাবুর বাবা নাকি মারা গেছে। কথাটা তুই ভুল শুনেছিস বটে চাপা। রায়শঙ্কর চৌধুরীর বাপ তুদির বুড়ো বাবু মারা যায় নাই,
খুন করা হয়েছে বটে। ও তাহলে আমি যা শুনেছি সেটাই ঠিক। ওই বড় দিদিমণি বিয়ের রাতে ওই বড় বাবুকে খুন করা হয়েছিল। চুপ চুপ, মনে রাখিস দেওয়ালেরও কান আছে, ওইসব কথা আলোচনা না করাই ভালো। আর তাছাড়া তোমাকে একটা কথা বলি বিলাস, চৌধুরী বাবু তো তোমাকে বাড়িতে আসতে বারণ করেছে, কেন তুমি বারবার এখানে আসো বলো তো? ও কেনির উত্তরটা আমার জানা লাই গো যদু কাকা। আমি হলাম যে একটা ফুটবল, এদিকে লালমোহন বাবুর বউ কাজল দিদি বলি এই বাড়িতে খবর নিতে, আর চৌধুরী বাবু কোনো খবর পাঠাবে নাই, তবু তো আমাকে আসতে হবে। আমি যে এই লালমোহন বাবুর মাইনে করা চাকর। শোনেন কথা, এখন বলেন তো চৌধুরী বাবু কেমন আছে? এই মানিক ডাঙ্গার বুকে চিরন্তর সত্য সততা আর প্রতিবাদের পতাকা উড়িয়ে চৌধুরী বংশের প্রত্যেক তাদের অস্তিত্বকে বাঁচিয়ে রেখে গেছে। এই রাজশেখর চৌধুরীও ঠিক সেইভাবে তার অস্তিত্বকে বাঁচিয়ে ভালো আছে। কিন্তু বিরাজ, আমার কথা চিন্তা না করে তুমি বরং তোমার মনি বই লালমোহন গাঙ্গুলি আর তার পরিবারের কথা চিন্তা করো। আসলে আপনার বোন, আসলে যে কাজলকে আমার বোন হিসাবে জানো সে আমার বোন নয়। কর্তা বাবু, বহুদিন আগে কর্তব্য আর মানবিকতার খাড়া দিয়ে দুটুকরো করে ফেলেছি আমাদের সম্পর্ককে। কাজল আমার বোন নয়, ও লালমোহন গাঙ্গুলি স্ত্রী। এই পরিচয় নিয়েও যদি বেঁচে থাকতে চাই তো ভালো, আদারওয়াইজ কি বড় কথা বলবেন না চৌধুরী বাবু। তবু আপনি কাজল দিদিকে বোন না মানলো, কাজল দিদিতে আপনাকে দাদা মানে। হ্যাঁ করতে বাবু, প্রত্যেক ভাই ফোটার দিন কাজল মা আপনাকে ফোটা দেওয়ার জন্য এসেছে। রাখি পূর্ণিমার দিন একটা রাখি নিয়ে আপনার হাতে পোড়াবার জন্য এসেছে, কিন্তু কেন জানি না আমি ভাই ফোটা না নিয়ে রাখি না পরে ওকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে কথা বাবু, কাজল দিদি যদি কোনো অন্যায় করে থাকে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আপনি তার বড় ভাই হয়ে কি ছোট বোনকে ক্ষমা করতে পারেন না? না, কারণ ছোট বোনকে ক্ষমা করলে যে আমি আমার নিজের চেতনার কাছে ছোট হয়ে যাব। আমার অন্তরে জ্বালা যন্ত্রণাটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা প্রদীপের জ্বলা আগুন দেখেছো, দেখোনি প্রদীপের নিচের অন্ধকারটাকে। বাবু বিলাস, তুমি মানিক ডাঙ্গার আদর্শ গর্ব, তুমি এই বাড়িতে যখন খুশি আসবে, কিন্তু দয়া করে লালমোহন গাঙ্গুলির খবর দিতে বা আমার খবর নিতে নয়, এটাই আমার শেষ। কর্তা বাবু, আপনার কথা আমার মনে থাকবে কর্তা বাবু। তবু আমি বলি কি, আপনি ও মুখে একটা পাথর চাপিয়ে রেখেছেন, ওই পাথরটাকে সরিয়ে দিন, তখন দেখবেন নিজেকে কত হালকা লাগছে বটে, হালকা লাগছে বটে। জেল থেকে ছাড়া না পেলেও পাথর সরবে না বিলাস। পিতা মানেছে আপনার বড় বোন ওই কাজল দিদির বিয়ের সময় আপনার বাবাকে খুন করে সাজা কাটছে সেই খুনিটা। তুমি কি করলে? বাবার বয়সী মানুষদের গায়ে তুমি হাত তুললে? তুললাম। ওর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি, ও আমার মাথায় উঠতে চাইছে। তোমারই উচিত ছিল ওকে মাথায় তোলা, তা না তুলে ওর গায়ে হাত তুলে তুমি পাপের বোঝা মাথায় তুললে। বৌদিমণি, একটা খুনি বন্ধুর জন্য, একটা খুনি বন্ধুর জন্য সাহায্য তুমি যদি কাকাকে অপমান করলে, তাই আমি বলতে বাধ্য হচ্ছি, আমি যাতে ডানায় ভর করে যতই তুমি আকাশে ওড়ার চেষ্টা করো না কেন, তোমার নজরটা ঠিক ভাগাড়ের দিকেই আছে। নজর আমার যেদিকেই থাকুক না কেন, তোমরা আমার বন্ধুত্বের চোখ দিও না। পিটারের সম্পর্কে একটা বাজে কথা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই না। শুনতে না চাইলো সত্য কোনোদিন মিথ্যে হয়ে যাবে না।
পূজা করতে বসে আমি তোমাদের সব কথা শুনেছি। তাই তো করুণাময় ঈশ্বরকে ডেকে বললাম, ওগো ঈশ্বর, এই পৃথিবী সৃষ্টি করার সাথে সাথে সৃষ্টি করেছে ওই প্রেমকে। সেই প্রেম আজ সম্পর্কের আঘাতে জর্জরিত। যে ভালোবাসা দিয়ে তুমি চৌধুরী বংশের বাগানটাকে সাজিয়েছিলে, সেই ভালোবাসা তুমি নষ্ট করে দিও না। শেষ করে দাও তুমি দাদার বোনের মধ্যে বিচ্ছেদ। তুমি দেখে নিও, তোমরা দেখে নিও, একদিন ভগবান তুলে চাইবেন এই সাজানো বাগান আমি আমার জোড়া দেবই দেব। একটা কথা কান খুলে শুনে রাখো, কাজল যেদিন এই বাড়িতে আসবে সেদিন আমি চিরকালের মতোই বাড়ি ছেড়ে চলে যাব। স্বামীকে ছেড়ে থাকতে পেরেছিল, বেহুলাকে পেরেছিল লক্ষিন্দরকে ছেড়ে থাকতে। বছরের পর বছর 7 সমুদ্র 13 নদী পেরিয়ে পেরিয়ে স্বামীর পচা গলা দেহটাকে নিয়ে এই সিঁদুরের জোরে স্বয়ং যমরাজের কাছ থেকে তার প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। একটা কথা মনে রেখো, এই পৃথিবীর যা ওজন হবে স্ত্রীর কাছে স্বামীর স্বামিত্বের ওজন তার চেয়ে অনেক অনেক বেশি। প্রিয় হলেও সত্য কথা বলতে তোমার স্বামী এই রাজশেখর চৌধুরী কখনো ভয় পায় না। তা তুমি তো জানো নন্দিনী, তবে কেন আমাকে বারবার কঠিন হতে বাধ্য করো? কেননা তুমি না জানলেও আমি তো জানি সেদিন বিয়ের রাতে কি ঘটেছিল। থানায় দূরে সারা বিয়ে বাড়ি গম গম করছে। কন্যাদান করার জন্য বাবার ঘরে বাবাকে ডাকতে গিয়ে দেখি আসল কথাটা তোমাদের বলায় কিছুক্ষণ আগে পোস্টমাস্টার নিজে এসে আমার ছোট বোন ঝিলিকের এই চিঠিটা দিয়ে গেছে। পড়ো না গো, কে লিখেছে ঝিলিক? পড়ো না। নিশ্চয় পড়বো। ছোট বোন আমার ঝিলিকের চিঠি বলে কথা। আপনার চোখে জল করতে বাবু, আপনি কাঁদছেন। কাঁদছি, তবে কান্না দুঃখের নয়, আনন্দের। দাঁড়াও আগে দেখি আমার পাগলি বোনটা কি লিখেছে। লিখেছে, পূজনীয় দাদা, পত্রের প্রথমে তুমি ও বৌদি আমার প্রণাম নেও। যদু কাকা ও বাকিদের আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাবে। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি ভাই ঠাকুরজি, আমরা ভীষণ ভালো আছি। আরে পড়ো না, আর কি লিখেছে? এবার আসল কথা লিখি। কি হলো, তুমি হঠাৎ গম্ভীর হয়ে গেলে কেন? কি লিখেছে ঝিলিক? কে লিখেছে কর্তা বাবু? লিখেছে আগামী মাসে 2 তারিখে ওখানকার সব কাজ শেষ করে ঝিলিক গায়ে ফিরছে। কেমন চমকে দিলাম বলো? তুমি নাকি মাঝে মাঝে এমন সব কাণ্ড করো, আমি কি বলবো তোমাকে? সামনে মাসে 2 তারিখ, আর তো বেশি দেরি নেই। যদু কাকা, তুমি তাড়াতাড়ি যাও, রং মিস্ত্রিকে খবর দাও। আচ্ছা কর্তা বাবু, আমি এখনই যাচ্ছি। চাপা, তুই তোর কাজে যা। যাচ্ছি গো প্রতিবারই যাচ্ছি। বুঝলে নন্দিনী, বলো। আজ আমার বড় আনন্দের দিন। মৃত্যু শয্যায় বাবাকে আমি কথা দিয়েছিলাম 2 বোনকে মানুষ করব। বড় বোন কাজল নিজেই তো তার নিজের রাস্তা বেছে নিল। মাও আমাকে ভুল বুঝে কাজলের সাথে চলে গেল বড় জামাইয়ের বাড়িতে। আমার কাছে থেকে গেল ঝিলিক। আমি ওকে ছোটবেলা থেকে বিদেশের কনভেন্টে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছি। আজ সেই ঝিলিক আমার অহংকার, আমার গর্ব হয়ে গায়ে ফিরছে। ভাবতে পারো নন্দিনী, এটা আমার জীবনের কত বড় পাওয়া। সবই তো বুঝলাম, কিন্তু হ্যাঁ গো ঠাকুরজি, এতদিন বিদেশে থেকে গায়ে আসছে, গায়ে এসেও কোনো অসুবিধা হবে না তো? হয়তো প্রথম একটু হবে, তুমি দেখো থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক বলেছো তুমি। বলো এখন কাকে ডাকবে? এখন একবার পলাশকে ডাকো তো। পলাশকে আমার কি? দেখো কাণ্ড, ওরে বাবা, পলাশ ছাড়া এত ঝামেলা হবে কি? এই সংসার এত বড় স্টেট কে সামলায়? পলাশ। আমরা কোথায় যাব, কি খাবো, কে দেখে? পলাশ। সে না হয় বুঝলাম,
বুঝলাম, কিন্তু হ্যাঁ গো, আমাদের দায়িত্ব, এই চৌধুরী বাড়ির দায়িত্ব সবই তো তুমি পলাশকে দিয়েছো, আবার ঝিলিকের দায়িত্ব পলাশকে আলবাত দেবো, আমি পলাশের হাতে তুলে দেবো ঝিলিকের সব দায়িত্ব। দায়িত্ব নেওয়ার যোগ্যতা কি আমার আছে বাবু? জীবনটাকে হাইরোড মনে করি, এসব এগোনো সুখ দুঃখ আর হাসি কান্নাগুলোকে ছোট ছোট গ্রাম মনে করে দুপাশে ফেলে রেখে ভাগ্যের বাম্পারে ধাক্কা খেতে খেতে প্রগতির হেডলাইট জ্বালিয়ে আদর্শের স্টিয়ারিংয়ে হাত রেখে এই শরীর নামক ব্রেক ফেল হওয়া লরিটিকে নিয়ে লক্ষ্য আর কর্তব্যের নিশানাতে পৌঁছাবার জন্য নিশানাতে পৌঁছাবার আগে দায়িত্বের লেভেল কোর্সিংয়ে থামিয়ে দেবেন না। আমি যে থামতে চাই না বাবু, সেই ছোটবেলা থেকে আমি আপনাদের কাছে মানুষ, এতদিন আপনারা যা বলেছেন আমি তাই করেছি। লোভ হাতছানি দিয়ে ডাকলেও কাছে যায়নি, হতাশাকে কোনোদিন আশার কাছে বিজয়ী হতে দিনি, আপনাদের স্বপ্নকে কোনোদিন কুয়াশাতে মিলিয়ে দিতে দিনি। কিন্তু আজ যে গুরু দায়িত্ব আপনারা কাঁধে দিচ্ছেন তার যোগ্য বোধ হয় আমি নই বাবু। বেটা ছেলের কথা শুনো, ওরে পাগল, যুদ্ধ না হলে দেশ তো জানতেই পারবে না তার শক্তি কতটা। তোর কাঁধটা তৈরি বিশ্বাস দিয়ে, তাই অবিশ্বাসের বন্দুক তোর কাঁধে রেখে আমি ফায়ার করতে পারবো না। আপনি কি বলছেন বাবু? হ্যাঁ, তোর বাবু তো ঠিক কথাই বলেছে।